এলোমেলো অবস্থায় বিছানায় পড়ে আছে নুরি। শরীর জ্বর লাগছে, সাথে দুর্বলও। খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকমতো কয়েকদিন হলো। না কিছুতে আগ্রহ পাচ্ছে, আর না আদতেই কিছু করছে সারাদিন এভাবে পড়ে থাকা ছাড়া। ফোনটা অবিরত বেজে যাচ্ছে, বড্ড হতাশ চোখে তাকিয়ে থাকে সেটাতে। পরিচিত নামটা বারবার ভেসে উঠছে, বন্ধ হয়ে আসছে তার হৃদস্পন্দন। আর পারছে না নিজেকে আটকাতে। এভাবে প্রতিনিয়তই পুড়তে পুড়তে ধ্বংস দেখছে নিজের। ইয়াজের কর্মকাণ্ডের কথা মনে হতেই শরীর কাঁপে তার অজানা ঘৃণায়। কিন্তু তারপরও কষ্ট পাচ্ছে ওই মানুষটার জন্যই। একটা সময় উঠে বসলো বিছানায়, দু হাতের উল্টো পিঠে চোখ মুছল, রিসিভ করলো কলটা। ওপাশের মানুষটা যেন জানে পানি ফিরে পেল। সেদিনের পর অসংখ্যবার কল মেসেজ করে গেছে নুরিকে ইয়াজ, কিছুতেই পায়নি মেয়েটাকে। আজকে কল ধরা মাত্র উত্তেজিত কণ্ঠ শুনতে পেল নুরি। খুব সরি জান, সরি। আমি পাগলের মতো আচরণ করছি সেদিন, বদ্ধ উন্মাদের মতো কাজ করেছি। নুরির দাঁতে দাঁত চাপল রাগে দুঃখে। লোকটার এই নরম কথায় গলে পানি হয়ে যায় সে। নিজেকে ধিক্কার দিল এবারেও। ন্যূনতম আত্মসম্মান থাকলে কলটাই রিসিভ করার কথা ভাবতো না। ইয়াজের কথা শুধরে দিল, উন্মাদ নয়, চরিত্রহীন বলো। ওপাশ থেকে ইয়াজ খানিকটা থমকে গেল নুরির মুখে শব্দটা শুনে, তবে সাথে সাথেই আবার আগের গলায় ক্ষমা চাইতে ব্যস্তও হলো। আমি কি রেখে কি করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অসম্মান করতে চাইনি। এই 3 বছর আগে কখনো এমন হয়েছে বলো? হয়েছে? হয়নি তো। আমি রিসেন্ট একটু মানসিক চাপে আছি। সব সময়ই মনে হচ্ছে তোমাকে কাছে পেলে সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো জান, ভুলেও বিয়ের আগে তোমার অনুমতি ছাড়া ছুঁয়ে দিয়ে তোমার অসম্মান আমি করতে চাইনি, ভুলেও চাইনি। জাস্ট মিস্টেক। বিদ্রুপের হাসি হাসলো নুরি নিঃশব্দে। ওগুলো মিস্টেক। সে বাঁধা দেওয়ার পরও, বারবার সতর্ক করে দেওয়ার পরও একই কাজ রিপিট করে, সেটা মিস্টেক বলে চালানো হবে? আমি নারী ইয়াজ, আমি স্পর্শের ধরন বুঝি। তোমার স্পর্শে আমি সেফ বোধ করি না কেন? জবাব দিতে পারো? আমি আর কতবার বলবো আমার মাথা ঠিক ছিল না তখন। এত মানসিক চাপে ছিলাম, তোমাকে কাছে পেলে মনে হচ্ছিল সব সমাধান হয়ে যাবে। পরে হুঁশ ফিরতেই তো তোমাকে ছেড়েও দিলাম জান। আর এমন হবে না। তোমার আমার বিয়ের আগে তোমার সাথে দেখা অবধি করবো না। তবুও আমাকে ভুল বুঝে যোগাযোগ বন্ধ করবে না প্লিজ। যেটা পাপ সেটা পাপই ইয়াজ। আমি যে মুহূর্তে নিষেধ করেছিলাম, তোমার তখনই থেমে যাওয়া উচিত ছিল নাকি? তার থেকেও বড় কথা, তুমি যেটার সাফাই গাচ্ছ সে কাজটাকে কি পৌরুষত্ব বলে? আমি মরে যাব তোমাকে ছাড়া নুরি। ইয়াজের এমন আর্তনাদে বুক হাহাকারে ভরে ওঠে নুরির। ভালোবাসা কঠিন জিনিস, একবার কারোর মায়ায় আটকালে সেখান থেকে বের হওয়া কি এতই সহজ? ওপাশ থেকে একের পর এক কথা বলেই যাচ্ছে ইয়াজ, ক্রমাগত ক্ষমা চেয়েই যাচ্ছে। নুরি দীর্ঘশ্বাস ফেলল। ইয়াজ ধরা গলায় বলল, বিয়ে করতে বলেছিলে না? আমি রাজি। যখন বলবে তখন রাজি। আজ এক্ষুনি বললে এক্ষুনি রাজি। উতাল পাতাল মন নিয়ে নুরি কঠিন গলায় বলল, আমার এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না ইয়াজ। মানসিকভাবে বিধ্বস্ত আমি। আমাকে আমার মতো ছেড়ে দাও দয়া করে, আর পারছি না। নুরি ইয়াজকে আর কিছু বলারই সুযোগ দিল না, কেটে দিল কলটা। বিছানার অন্য প্রান্তে ফোনটা ছুঁড়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। ভালোবাসায় এসব নর্মাল কি? ইয়াজ যা করছে তা তো অহরহ হয়। তাহলে সে মানতে পারছে না কেন? অন্যায় বলছে মুখে, অথচ চূড়ান্ত জেদ দেখিয়ে সরে আসছে না কেন সে? সরে আসা উচিত। ন্যূনতম আত্মসম্মান থাকলে লোকটাকে ফেলে চলে যাওয়া উচিত। সে নারীরা অনেক কিছু বুঝতে পারে, কোনটা শরীর ছোঁয়ার বাহানা আর কোনটা ভালোবেসে শরীর ছোঁয়া। ইয়াজের ভালোবাসায় যদি সত্যি খাদ না থাকতো, সে হয়তো বাধা দিতে পারতো না। পাপকে পাপ স্বীকার করে ভুল করেই ফেলতো। কিন্তু এর আগেও ওই চোখের নজরে সে সরে আসতে বাধ্য হয়েছে। কামড়ে ধরল বালিশ, ফুঁপিয়ে উঠল। কান্না বাইরে যেতে না দেওয়ার নিদারুণ চেষ্টা। মরেছে তো সে আসলে। ইয়াজ শরীর ছোঁয়ার ধান্দায় কাছে আসলেও ফেঁসে গেছে সে। পাগল হয়ে গেছে ওই পশুর প্রেমে। ছি! মনে মনে নিজেকে শত ধিক্কার দিল সে। নারী জাতির কলঙ্ক সে। নিজের সব থেকে মূল্যবান জিনিস যে মানুষ ভালোবাসার দোহাই দিয়ে কেড়ে নিতে চায়, সে জেনে বুঝে টের পেয়েও ভালোবাসা মুছতে পারছে না নিজ মন থেকে। নুরির কাউকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো খুব করে।
বোনদের বলতে পারলে কত যে শান্তি লাগতো। কিন্তু অন্যায় তো তার, সে দোষী আদতে, কি বলবে ওদেরকে? ভালোবাসা চাইলেই ভোলা যায়, নাকি মানুষটাকে এক নিমিষে ঘৃণা করা যায়? যদি যাইও, সে মুহূর্তে আমি ব্যর্থ, দুটোতেই ব্যর্থ। তাকে ভালোবেসে আজ আমি নারী হিসেবেই ব্যর্থ। সে আমাকে ভালোবাসেনি হয়তোবা, নাকি বেসেছে। ভালোবাসা আদতে কি আজ তো সেটাই প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে আমার। ছাদের কার্নিস ধরে দাঁড়িয়ে সিগারেট টানছে নাইম। টুকটাক মাঝে মধ্যে খাওয়া হয়, তবে আজকাল পরিমাণ বাড়ছে কেন যেন। ঋতু এর মধ্যেই ডাকলো কয়েকবার এসে। বৃষ্টি নামবে, মা ডাকছে নিচে যেতে। নাইম যাচ্ছে না, শীতল বাতাসে ভালো লাগছে তার। বেশ রাত হয়েছে। ঈশানদের বাড়ি থেকে আসার পর থেকে আজ অশান্তি লাগছে কেন জানি। নুরির সাথে ও বাড়িতে আজ দুবার দেখা হয়েছে মাত্র। মেয়েটা বরাবরের মতোই তাকে এড়িয়ে গেছে। এটাই অবশ্য মন খারাপ হয় না তার, ও বরাবরই এমনই করে। তবে আজকে কারণটা হলো মেয়েটার চোখ মুখ অস্বাভাবিক শুকনো লাগলো। চোখের নিচে কেমন একটা কালি পড়া পড়া মনে হলো। ভাই নিচে যাবি তো নাকি? বাজ পড়ছে। মা রাগ করছে তো। পিছন থেকে ঋতুর কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো নাইম। হাতের সিগারেট লুকালো না। ঋতু পাশে এসে দাঁড়ালো। মা রাগ করবে, সিগারেট খাচ্ছিস দেখলে। নিচে চল। যা আসছি। আজকাল সিগারেট বেশি খাচ্ছিস তোরা সকলেই। সাজিদ না হয় অফিসের চাপে, ঈশান বেটা ভালোবাসা বুঝতে না পারার শোকে। তোর সমস্যা কি? নিচে যা, আসছি বললাম তো। নুরি? ঋতুর দিকে চমকে তাকালো নাইম, গম্ভীর গলায় বলল, তোকে কে বলল? কি আশ্চর্য! ভালোবাসা চোখে দেখলেই বোঝা যায়, বুঝবো না? নাইমের একটু অস্বাভাবিক করতে ইচ্ছে হলো না এই মুহূর্তে। সিগারেটে টান দিয়ে বাকি অংশ ফেলে দিল। ধোঁয়া উড়াতে উড়াতে বলল, আই থিংক ও আমাকে পছন্দ করে না, একদমই করে না। এমনটা মনে হলো কেন? বলেছিস ওকে কখনো? বলিনি। তবে? নাইম হাসলো ঋতুর দিকে তাকিয়ে, কপালে টোকা দিয়ে বলল, ওই যে বললি ভালোবাসা টের পাওয়া যায় না। হু। ঈশান কিন্তু জানে। আঁতকে উঠল নাইম, বিস্ময়মাখা গলায় বলল, তোকে এটা আবার কে বলল? আমি খেয়াল করেছি ঈশান নুরির যেকোনো দরকারে তোকে ডাকে। তুই নুরির দিকে আড়ালে আবডালে তাকাস। আমি খেয়াল করেছি ঈশানও তাকায় তোর দিকে। ইনফ্যাক্ট তোরা গাধা এক একটা। আমার দৃঢ় বিশ্বাস নিয়াজ আর নিশির প্রেমের খবরও দেওয়ান সাহেবের অজানা নয়। তোরা নিজেদের চালাক ভেবে একদিন ওরাতে ধুলাই খাবি। নাইমের কাঁধে দুবার আলতো থাপ্পড় দিয়ে মিটিমিটি হেসে ছাদ থেকে নামতে বলে সে নামলো নিচে। ঋতুর কথা যুক্তিযোগ্য। এক সময় হয়তো তারা জানতে পারবে। ঈশান বহু আগেই হয়তো টের পেয়েছে। আকাশের ঝলমলে তারাগুলোর দিকে তাকালো নাইম। নুরিকে প্রথম দেখেছিল মেয়েটা অনেক ছোট্ট তখন। ক্লাস 7-এ পড়ে কি? হ্যাঁ তাই। তাদের একটা পিকনিকে সব বন্ধুদের নিয়ে এসেছিল ঈশান। তখন দেখেছিল। নিশি তখন আরেকটু বড়। তাদের নিয়াজ পেছন পেছন ঘোরে। নিয়াজও ভালোবাসে, তবে ঈশানের ভয়ে নিশিকে পাত্তা দিত না। সময়ের সাথে সাথে নিশি নিয়াজের সম্পর্কের উন্নতি হয়েছে, তবে তার আর এগোনো হয়নি। ঈশানকে সংকেত দিয়েছে বহুবার। ঈশান স্পষ্ট টের পায়, তাকে আশকারাও দেয়, তবে নুরির দিক থেকে এক বিন্দু সংকেত সে পায়নি আজ অব্দি। দীর্ঘশ্বাস ফেলল সে। ওই তারার আলোর ঝলমলিয়ে ওঠার নুরির চেহারা ভাসছে কেন? প্রেমে পাগল হয়েছে সে? আজব কাহিনী। নুরির চোখ মুখ ফুলে উঠেছে কান্নার তোড়ে। ফোনটা এক সেকেন্ড শান্ত হচ্ছে না। কল মেসেজের শব্দে হাহাকার বাড়ছে আরো তার। নিজের ওপর নিয়ন্ত্রণ নেই তার। চাইলেই ফোনটা অনায়াসে বন্ধ করে রাখতে পারে। উচিত তাই, অথচ সে তা করছে না। কেঁদে যাচ্ছে ফোন না ধরার আক্ষেপে। এবারে কাঁপা হাতে ফোনটা হাতে নিল। ফোন ধরবে না। মেসেজে ছোট্ট রিপ্লাই দিয়ে এবার ফোন বন্ধ করে ফেলবে। মেসেজ চেক করতেই মুখ রক্তশূন্য হয়ে গেল। রক্ত ভেসে গেছে মেঝে। ইয়াজ নিজের হাতে পাগলের মতো আঘাত করছে। আর্তনাদ করে উঠল নুরি। শব্দ করে কান্না বের হলো তার। হাত অবশ হয়ে আসছে। তাই তো, ভুল তো হতেই পারে মানুষের। ভুল কেউ রিয়েলাইজ না করলেও এতটা পাগলামি করে, তাও আবার পুরুষ মানুষ। ইয়াস তাকে ভালোবাসে, এটা চিরন্তন সত্য। ভুল বুঝতে পেরে কতটা অনুতপ্ত ভাবা যায়। নুরি ক্ষমা না করলে মানুষটা তো মরেই যাবে। ওই তো স্পষ্ট লেখা আছে মেসেজে,
বোকা মেয়েটা কোনো মতো কান্না গিলে ফোন করলো ইয়াজের নাম্বারটায়। আটকানোর মাত্রা বাড়ল আরেক দফা। ইয়াজের ফোন বন্ধ। দ্রুত হাতে ইয়াজের পাঠানো মেসেজগুলোর শেষ অবধি গেল। ছোট্ট একটা 2 লাইনের মেসেজ 3 মিনিটে আগে পাঠানো। জান, আমি মরে গেলে যদি পাপের প্রায়শ্চিত্ত হয় তবে ক্ষমা করবে আমায়? চরিত্রহীন ভেবে ভুল বোঝা বন্ধ করবে? তাহলে তাই সই। বিদায়। ঠিক আছে। শরীর অবশ হয়ে এলো নুরির। বল পেল না হাতে, মাথা ঘুরে উঠল। বেশি বেশি করে ফেলল সে। একটা মানুষ মরতে যাচ্ছে তার ভুল বোঝার কারণে। এত বড় বোঝার ভুল সে করল কি করে? ভালোবাসার ওপর আঙুল তুলল সে। যা হয়েছে সম্ভবত সে সেনসিটিভ বলে বেশি বেশি লেগেছে। এটাই হয়তো নরমাল। তাছাড়া ইয়াজ বিয়ে করতে চাইলো যেকোনো মুহূর্তে। ভালো না বাসলে তো চাইতো না। হাতে মুখ চেপে কেঁদে উঠল। আরো কয়েকবার কল করেও নাগাল পেল না ইয়াজের। যা ঘটার ঘটে গেছে, তার জন্য তার ভালোবাসার মানুষ আজকে নিজেকে শেষ করবে? সে সেটা মানবে এত সহজে? বেঁচে থাকার অধিকার নেই তারও, একদম নেই। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ড্রয়ারে হাতড়ে ব্লেড নিল হাতে। বাঁ হাতের কবজির ওপর চেপে ধরল। চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে নোনা জল। বাবা মা, পরিবার, ভাই বোন সবার মুখ ভাসছে চোখের সামনে। ভালোবাসা এত টক্সিক হতে পারে জানা ছিল না তার। বিড়বিড় করে বলল, আমাকে ক্ষমা করবে সবাই কেমন? নিজের দোষে ভালোবাসার মানুষটাকে হত্যা করতে দিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। হাত চালালো। তীব্র বেগে ছিটকে পড়ল রক্ত। চোখের পলকে রক্তিম তরলে গলগলিয়ে গড়িয়ে পড়ল। অন্ধকার হয়ে এলো চোখের আশপাশ। অনুভূতি লোপ পেল। তীব্র যন্ত্রণা অনুভব করতে করতে লুটিয়ে পড়ল মেঝেতে। বন্ধ হলো চোখ জোড়া। রিক্তা দেওয়ান তখনও ঘুমায়নি। সারাদিন ধকলে মাথা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কেমন মনটাও অস্থির লাগছিল। মেয়ের কাছে সম্ভবত ঝান্ডুবাম থাকে, সেটা নিতেই এসেছিলেন ওপরে। নুরির ঘরের দরজায় কড়া নাড়লেন কয়েকবার। সাড়া শব্দ পাওয়া গেল না। এ বাড়ির ছেলেমেয়েরা এত জলদি ঘুমানোর পাত্রপাত্রী একজনও নয়। রমজান মাস এলে তো আরো নয়। সারা রাত ঘুটুর মুটুর করে একদম শাহরি খেয়ে ঘুমায়। আজ কি ক্লান্ত বলে শুয়ে পড়েছে জলদি? থাক তাহলে, আর ডেকে কাজ নেই। চলে যেতে ঘুরতে উদ্যত হতেই চোখ আটকালো মেঝেতে। বড় বড় হয়ে গেল সে। দুপা পিছিয়ে গেলেন চমকে। পা কেঁপে উঠল। অস্ফুট স্বরে বললেন, রক্ত। ভিতর থেকে গড়িয়ে আসছে দরজার নিচ দিয়ে তাজা রক্ত। হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইলো। সজোরে আঘাত করলো দরজায়। মা, আয় নুরি। নুরি। ভিতর থেকে একটা সাড়া শব্দ পাওয়া গেল না। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালো নিশি। বেরিয়ে এসেছে পাশের রুম থেকে। ঘুমায়নি সে। দ্রুত পায়ে এসে দাঁড়াতেই হতভম্ব হলো সেও। রিক্তা দেওয়ান ততক্ষণে ছুটেছে ঈশানের রুমের দিকে। ক্রমাগত কড়া নাড়লেন। দ্রুত পায়ে দরজা খুলল এসে ঈশান। তিতির পিছন পিছন ছুটে এসেছে। দরজা খুলতেই চোখে পড়ল কান্নারত মুখ। রিক্তা দেওয়ান দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো হাতে চেপে ধরল ঈশানের হাত। ফুঁপিয়ে উঠল, বড় আব্বা, আ আমার সর্বনাশ। তিতির ছুটে এসে ধরল মেজো মামুনিকে। মেজোমা, কি হয়েছে বলবে তো? রিক্তা দেওয়ান হাতের ইশারা করল ওদিকটার একটা রুমের দিকে। নুরির রুম ওটা। কোনো মতে আওড়ালো, আব্বা, আমার মেয়েটা। ঈশান 1 সেকেন্ড সময় নষ্ট করল না। ঝড়ের গতিতে এসে দাঁড়ালো বোনের ঘরের সামনে। কপাল কুঁচকে এলো। তিতিরের দিকে ফিরল। তিতির হাতে আগলে ধরে আছে মেজো মামুনিকে। আদেশের সুরে বলল, আলমারির বাম পাশের 3 নাম্বার ড্রয়ারে চাবির গোছা আনে। দ্রুত আন। তিতির 1 সেকেন্ড সময় নষ্ট না করে উঠল। ঈশান হাতে ঠেলল দরজা। খুলল না। রিক্তা শব্দ করে কেঁদে উঠল। মেজো মামুনি, আসতে, দেখতে দাও। বাড়ি জুড়ে আত্মীয় স্বজন আছে, সবার কানে গেলে আগেই হৈ হৈ পড়ে যাবে। নিশি নয়নকে ডাক। নিশি নয়নকে ডাকতে ছুটতে ছুটতেই তিতির চাবি নিয়ে এসে হাজির হলো। ডুপ্লিকেট চাবি নিয়ে অনায়াসে খুলে ফেলল দরজা। ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকতেই হাতে মুখ চাপা দিলেন রিক্তা। হু হু করে কেঁদে উঠলেন। ঈশান ছুটে গিয়ে বসলো মেঝেতে। বাঁ হাতের কবজির সামান্য ওপরে বিশাল কাটা। রক্তে ভেসে গেছে মেঝ। সময় নষ্ট না করে ওড়না বাঁধলো হাতটা। তিতির নাইমকে কল কর। ঋতুকে নিয়ে দ্রুত চলে আসতে বল। তিতির বাধ্যের মধ্যে ফোন করতে ছোটে নাইমকে। ঋতু সবেই শোয়ার পায়তারা করছিল। নাইমের কাছে শুনে ছুটতে দেওয়ান বাড়ির দিকে। নাইম বাইকে নিয়ে বেরিয়েছে। সে পিছনে বসা। কার কি হয়েছে সেটাও জানা হয়নি। নাইমও জানে না। মিনিট 10-এর মধ্যে দেওয়ান বাড়িতে পৌঁছালো তারা। দরজার সামনে নয়ন দাঁড়িয়েই ছিল।
ওদের নিয়ে ছুটল ওপরে। পুরো বাড়ি অন্ধকার, শুনশান। কার কি কতটা কেটেছে বুঝলো না ওরা। তবে উপরে এসে ঘরে ঢুকতেই থমকালো নাইমের পা-জোড়া। বিছানার ওপর নিথর শরীর একটা। বুকের বাঁ পাশে তীর বিঁধল এসে। গোটা মেঝে রক্তে মাখামাখি, শ্বাস আটকে গেল কয়েক মুহূর্তে। ঋতু ছলছল চোখে পেশাদারিত্ব ভুলল না। হাতের মেডিকেল কিট নিয়ে দ্রুত বসল পাশে। নার্স চেক করলো, লো প্রচুর। কথা বাড়িয়ে সময় নষ্ট করলো না। হাতের ওড়না পেঁচানো খুলে ফেললো। ঈশান গম্ভীর, চিন্তিত গলায় বলল, হসপিটালাইজড করতে হবে। ঈশানের দিকে না তাকিয়েই হাতের কাজ সারতে সারতে ঋতু জবাব দিল, রক্ত বেরিয়েছে বেশ খানিকটা, তবে আশা করব সময় বেশি নষ্ট হয়নি, দেখতে দে। এরই মধ্যে নিশি গিয়ে ডেকে এনেছে রাহেলা আর ছোট চাচি মুক্তাকে। ওনারা এসে সামলাচ্ছে যাকে। বাড়ির কর্তাদের অতি সাবধানে এড়িয়ে এসেছেন। কেলেঙ্কারি ঘটবে না হলে। প্রায় ঘণ্টাখানেক পর হাঁপ ছাড়ল ঋতু। সেলাইয়ের কাজ শেষ, উঠে দাঁড়ালো। নয়নের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিল, ওষুধগুলো এনে দে। নয়ন ছুটতেই ঈশানের দিকে ফিরল সে। গম্ভীর গলায় বললে, চিন্তার কিছু নেই, ইনজেকশন দিয়ে দিয়েছি, জ্ঞান ফিরতে সময় লাগবে। ব্লাড লাগবে? না, সময় মতো খোঁজ পেয়েছিলি, না হলে রিস্কি হয়ে যেত। ততটাও ব্লাড লস্ট হয়নি, আমি সেলাইন দিয়ে যাচ্ছি, শরীর দুর্বল। যা মেয়ের কাছে গিয়ে বসলেন। কাঁদছেন তিনজনে। নিশি তিতির হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে পাশেই। তারাও কাঁদছে। করিডোরে বাকরুদ্ধ হয়ে দাঁড়ালো নাইম। ঋতু ঈশান বেরিয়ে এসে পাশে দাঁড়াতেই হাতের উল্টো পিঠে চোখ মুছে ফিরল বন্ধুদের দিকে। ঋতু বা ঈশানের কারোরই চোখ এড়াল না বিধ্বস্ত নাইমকে। চোখ রক্তিম হয়ে আছে। মৃদু গলায় জিজ্ঞেস করলো, কি অবস্থা এখন? ঠিক আছে, ওষুধের ডোজ কাটলে জ্ঞান ফিরবে। নাইম কথা বলল না, বলতে পারছে না সত্যি বলতে। শরীর থরথর করে কাঁপছে। কথাটা বলে ঋতু ফিরল ঈশানের দিকে। সুইসাইড এর ট্রাই করেছিল। সমস্যা কি? বুঝলাম না। আজ সারাদিন তো নর্মাল কথাবার্তা বলল। রাগারাগি করেছিস কেউ? মাথা নাড়ল দুদিকে ঈশান। মুখটা ভীষণ গম্ভীর করে, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে রাখা। ঘর থেকে নিশি ঋতুকে ডাকতেই ঋতু ছুটল ঘরে। ঈশানে এসে দাঁড়ালো নাইমের পাশে। ইশারা করল বাইরে যেতে। বাড়ির সামনে নিস্তব্ধ রাস্তায় এসে দাঁড়ালো দুজন। হু হু করে বাতাস বইছে। নাইম বন্ধুর দিকে তাকালো। কি হয়েছিল যেটা ভাবছি সম্ভবত তাই। কি? মেয়েটা বড্ড বোকা। ভাই হয়ে চায়নি খোলামেলা মুখ ফুটে বলতে। অবশ্য আমিও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমার ধারণা নিয়ে। তবে আজ আর কোনো সন্দেহ রইল না। যা ভেবেছিলাম ১০০ ভাগ সত্যি। দোষটা আমারই। ওকে ইশারায় ইঙ্গিতে সাবধান থাকতে বলার থেকে দুটো চড় মেরে সত্যিটা জানতে হতো। নাইম অবাক চোখে তাকিয়ে রয়। ঈশানের কথা তার বোধগম্য হয় না। কি সন্দেহ করেছিলি? একটা আননোন নাম্বার থেকে আমাকে ব্ল্যাকমেইল করা হতো নুরি তিতিরকে নিয়ে। ওটার খোঁজ করেছিলাম আমি। আমার খুব ধারণা ছিল ওসব ফেক। নুরি এতটা বোকা নয়। বাড়ি থেকে বের হওয়ার ওপর নিষেধ করেছিলাম। ওদের ওপর চোখ রাখতে লোক পাঠিয়েছিলাম, কারণ ছেলেটাকে আমার অন্য সন্দেহ হতো। ভেবেছিলাম নুরিকে সোজাসাপটা বলে ট্রমায় ফেলার থেকে আমার মতো ট্রাই করি, কিন্তু ছেলেটা জাস্ট লাপাত্তা হয়ে যেত। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল নাইম। তুই কি বাই এনি চান্স ভয় পাচ্ছিলি ওরকম একটা লোককে? পাচ্ছিলাম। নাইম যেন আকাশ থেকে পড়ল। ঈশান কাউকে ভয় পাচ্ছিল মানে কি? এটাও সম্ভব? তুই আর ভয়? ঈশান অসহায় হাসলো। গলার স্বর নামিয়ে বলল, বাড়ির মেয়েদের সম্মানে হাত দিলে যে কোনো পুরুষ ভয় পায় নাইম। সেটা যদি হয় বউ আর বোনেরা, তাহলে সেটার মাত্রা বাড়ে। আমার হাত পা বাঁধা এই মুহূর্তে। আমার কাছে এমন কিছু আছে যেগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। ভাবতে পারিস, ১ মাস হয়ে গেল অথচ সেই নাম্বার মানুষ কোনোটাই এখনো ট্র্যাক করে উঠতে পারেনি। কি সেসব? দীর্ঘশ্বাস ফেলল ঈশান। বন্ধুর অসহায় মুখে তাকালো। নুরিকে ছেলেটা ভালোবাসে। সে সেটা জানে। ভীষণ ভালোবাসে তার বোনটাকে। অথচ তার বোকা বোনটা এক লম্পট দুশ্চরিত্রর কাছে ধরা দিয়ে বসে আছে। সেসব তোকে এই মুহূর্তে দেখানো সম্ভব নয় আমার নাইম। কিন্তু আমার বাড়ির মেয়েগুলোর ওপর কারোর কুনজর আছে, যে কারণেই হোক আছে। ওই তথ্য আর কিছু ছবি আমি প্রপার সরিয়ে ফেলা না পর্যন্ত কিচ্ছু বলতে বা রাফ রিয়াকশন নিতে পারবো না ছেলেটার ওপর। মানুষটা চালাক। হাত ফসকে গেলে প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা শতভাগ। সাথে নুরিবা
তিতিরের ক্ষতি এতদিন বুঝতে পারিনি মানুষটা নুরির সেই মানুষটা কিনা। তবে খুব সম্ভবত আমাকে যা বলে ব্ল্যাকমেল করা হচ্ছে একই কাজ আজ নুরির সাথে হয়েছে। যে কারণে ভয়ে মেয়েটা ঈশান অন্যরকম আন্দাজ করে নিয়েছে নুরির সুসাইড করতে চাওয়ার কারণ। তাদের বিয়ের প্রথম রাতে কল করে তাকে ব্ল্যাকমেল করতে চাওয়া লোকটির খবর সে আজও পায়নি। ছবিগুলোতে প্রথমে তিতিরকে দেখলেও পরে অরিজিনাল ছবি প্রিন্ট আউট করে জানতে পারে সেটা তিতির নয়, নুরি। যে এই নোংরা খেলা খেলুক, মানসিকভাবে টর্চার বেশি করতে চায় তাদের। পরিবার, বোন, বউ সবার সম্মান সেফটির জন্য চুপ করে খুঁজতে হচ্ছে কালপ্রিটটাকে। তবে নুরি যার সাথে সম্পর্ক আছে এটা সেই ছেলে কিনা সেটা জানতে পারা যায়নি এখনো, বিদায় ব্যবস্থাও নিতে পারছিল না। নাইম কথা বলল বেশ খানিকক্ষণ। এর নীরবতার পর, তোর বোন অন্য কাউকে ভালোবাসে তাই না? নাইমের প্রশ্নের জবাব আসলো না ঈশানের থেকে। ঈশান সিগারেট ধরিয়েছিল, হাতের সিগারেটের অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেললো রাস্তায়। নাইম একই প্রশ্ন দ্বিতীয়বার করার প্রয়োজন বোধ করল না। এত বোকা সে নয়। ছেলেটা খারাপ বুঝলি কি করে? নুরির সাথে কথা বল, জানতে চা বিস্তারিত। দরকার হলে ছেলেটার সাথেও দেখা কর, খোঁজ নে। তোর সন্দেহ যার ওপর, সে তো এই ছেলে নাও হতে পারে তাই না? ছেলেটাকে মানছিস না কেন তুই? মানার মতো না। এটাই সেই ছেলে কিনা সেটা তো জানি না, কারণ ওই ছেলেকে আমি দেখিনি এখনো। সাথে ছবির ছেলেটাও সঠিক আইডেন্টিটি জানা নেই এখনো। এরা এক মানুষ আমার বিশ্বাস। তবে ছবিগুলো এই ছেলেই পাঠিয়েছে নাকি অন্য কেউ পাঠিয়ে ঝামেলা করছে সেটা প্রশ্ন। এখানে তিতির কি করে জড়িয়ে? অনেক ঘটনা, বাদ দে, আমি দেখছি। আর পার পেতে দিচ্ছি না। আমার অকর্মক লোকগুলোকে ছাঁটাই করে ফেলতে হবে। হয় আমার লোকগুলো বেশি বোকা, নয়তো ওই কালপ্রিট বেশি চালাক। তবে আমি মাঠে নামলে দেখবো লড়াইটা জমে কিনা। নুরিকে এসবে আর জড়াবো না। এটা তোর যুক্তি, তোর বোনের তো না। আই এম সরি নাইম। নাইম মলিন হাসল বন্ধুর দিকে তাকিয়ে। ঈশান খুব সহজে সরি বলার ছেলে নয়। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে আসছে নুরির মুখটা চোখের সামনে ভেসে উঠতেই। তুই কেন সরি বলছিস? একতরফা ভালোবাসা দুনিয়াতে অহরহ। আমি প্রথম ভিকটিম না, ইটস ওকে। স্বীকার করলি আমার বোনকে ভালোবাসিস তুই। না করার কি আছে? আমি স্বীকার না করলেও তুই জানতিস তাই না? এবং আজ ক্লিয়ার হলাম, নুরি যে অন্য কাউকে ভালোবাসে বা কোনো ঝামেলায় জড়িয়েছে এটা টের পেয়েই তুই আমাকে বলেছিলিস ওর থেকে দূরে থাকতে। ঈশান গম্ভীর গলায় বলল, আমি তোকে চিনি, কতটা পিওর সেটাও জানি। আমার একটা বন্ধুরও চরিত্র নিয়ে কেউ আঙুল তুলতে পারবে না, ভুলেও না। একই গর্ব আমার বোনদের নিয়েও আমার ছিল। নুরিকে তুই ভালোবাসতিস, এটাতে আমার বিন্দুমাত্র সমস্যা ছিল না। তোরা দুজন দুজনের যোগ্য এটা আমি জানতাম, মানতামও। তবে তবে আমার বোনের ভুল ত্রুটিও আমাকে দেখতে হবে। তুই ওর যোগ্য ছেলেই আছিস, কিন্তু ও নেই। যতই আমার বোন হোক অন্য পুরুষে আসক্ত সে। হয়তো গভীরভাবেই জেনে বুঝে বন্ধুর গলায় ঝুলিয়ে দিতে পারি না আমি সেসব লুকিয়ে। তোর সামনে মুখ দেখাতে পারবো না তাহলে। নাইমের বুকটা কাঁপছে। নুরি অন্য কাউকে ভালোবাসে গভীরভাবে। তার থেকেও বড় কথা তার বন্ধুটাও কতটা ভাবে তার জন্য। ঈশান চাইলেই সবটা লুকিয়ে আশকারা দিয়ে যেতে পারতো নুরিকে তার কাছ থেকে। তা সে করছে না। বোনদের দোষ মোটেই আড়াল করার চেষ্টা করছে না। দেখ নাইম, এমনটা নয় যে আমি ওই ছেলের সাথে আমার বোনকে যেতে দেব। কক্ষনো না। ওর জীবন আমি গোছাবো। তবে সেটা তোকে গুছিয়ে দিতে আমি আর বলবো না। তুই বছরের পর বছর আমার বোনকে চেয়ে এসেছিস, অন্য মেয়েদের দিকে চোখ তুলেও তাকাসনি। তুইও নিশ্চয়ই এমন মেয়েই ডিজার্ভ করিস। আমার বোনকে আমি গছিয়ে দেওয়ার চেষ্টা করব না তোর ঘাড়ে। আমি যদি বলি এত কিছুর পরও তোর বোনের প্রতি আমার অনুভূতি এক বিন্দুও চির ধরেনি, তাহলে কি তুই আমাকে কাপুরুষ বলবি? ঈশান অবাক চোখে তাকায় নাইমের দিকে। নাইম মলিন হাসে। আমি তোর বোনকে কখনো জানতেই দেইনি আমার ভালোবাসার কথা। ও অন্য কাউকে ভালোবেসেছে এটা সবার জানাশোনার অগোচরে। এমন তো নয় ও আমার ভালোবাসা জানে বা আমাকে ঠকিয়ে অন্য কারোর কাছে গিয়েছে। ও জানতোই না আমার ভালোবাসার অস্তিত্ব। কাউকে ভালোবাসা দোষের না, ভুল মানুষকে ভালোবাসা দোষ। তোর বোন বড্ড সাদাসিধা, তুই আমি সবাই জানে।
শুধু নুরি নয়, একই বিষয় তিতির, নিশির ক্ষেত্রেও। তোর বাড়ির মেয়েরা মাটির দলা একেকজন, ওদের ভালোবাসায় মুড়িয়ে যেদিকে ইচ্ছে চালনা করা যায়। নুরির দোষ নেই, ও তো ভালোই বেসেছিল। জানি না ও বুঝতে পেরেছে কিনা সেই ভুলটা। আগে সেটা নিশ্চিত হ, ছেলেটা সত্যি ফ্রড কিনা জান আগে। আগেই ছেলেটার দোষ দেওয়া উচিত না। যদি দোষী হয় নুরিকে অবশ্যই সরিয়ে আনবি। যদি দেখিস ছেলেটার মধ্যে সমস্যা নেই, সমস্যা অন্য কিছুতে, তবে মেনে নিস ছেলেটাকে। তোর বোন ভালো থাকবে। বন্ধুর একেটা বুঝদারের মতো কথায় হতবাক হয় ঈশান। ছেলেটা কতটা কষ্ট বুকে পাথর চাপা দিয়ে ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভালো থাকার কথা বলতে পারে ভাবা যায়? তোদের কোথা থেকে খুঁজে খুঁজে বন্ধু বানিয়েছিলাম বলতো? নাইম হেসে ফেলে হুট করে, কাঁধ জড়িয়ে ধরে ঈশানের। তবে যদি সত্যি তোর সব সন্দেহ সঠিক হয়, তোর বোন আমার, তাহলে দুনিয়ার যেকোনো কোণায় চলে যেতে চাক তোর বোন, তাকে আমি হারাতে দেব না। ভুল মানুষ থেকে সরিয়ে এনে বুকে রাখবো, সত্যি ভালোবাসায় মুড়িয়ে ফেলবো। ওর সব ভুল ত্রুটি চাপা দেব আমার বুকে। ঈশান দু হাতে আচমকা জড়িয়ে ধরল বন্ধুকে, আলতো পিঠ চাপড়ালো। আশা করব ততটাও ভুল আমার বোন করেনি, যতটাই তোর বুকটা সারা জীবন হাহাকার করবে। এটা আমার বিশ্বাস আমার বোনের ওপর। ওর সবটুকুর ওপর তোরই অধিকার থাকবে। প্রথম এবং শেষ সবটা যেন তুই হতে পারিস। নাইমের বুকটা সত্যিই কাঁপলো। কল্পনায়ও ভাবতে পারে না তার নুরিকে অন্য পুরুষ গভীর থেকে গভীরভাবে ছুঁয়েছে বা ছোবে। ছলছল চোখে বুঝে নিল জলদি। গলা খাদে নামিয়ে কাপা গলায় বলল, আমারও সেটাই বিশ্বাস। আর বাকি অযাচিত স্পর্শ করতে চাওয়া সব ধুয়ে মুছে ফেলবো আমার ভালোবাসায়। রিক্তা দেওয়ান মেয়ের কাছে থাকবেন, বাকিদের ঘরে গিয়ে বিশ্রাম নিতে বললেন। তবে রাহেলা বা মুক্তা কেউই গেল না নিজেদের রুমে। মেয়ের এই অবস্থায় তারা শুয়ে ঘুমাবে ভাবতেই পারেন না। তাছাড়া শেষ শাহরিয়ার জন্য উঠতেই হবে ঘন্টাখানেক পর। এখন আর ঘুম হবেও না। তবে নিশি তিতির নয়নকে ঘরে পাঠালো তারা। ছেলেমেয়েগুলো ঘরে যাক, নয়ন ওষুধগুলো এনে দেওয়ার পর ঠিকমতো সব বুঝিয়ে দিয়ে একটু আগেই ঋতুকে নিয়ে বাড়ি ফিরেছে নাইম। বন্ধুকে রাস্তা থেকে বিদায় দিয়ে ঘরে আসতেই চোখ পড়ল তিতিরের। বিছানায় পা ভাঁজ করে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। ঈশান দরজা আটকে ঘরে এলো। গায়ের জামাকাপড় চেঞ্জ করা দরকার। রক্ত লেগে আছে। তিতিরের মনের অবস্থা বুঝে বলল না কিছু আপাতত। শাওয়ার নিয়ে বের হলো। তিতিরের কান্না থামিয়েছে এখন। ঈশান বিছানায় এসে বসতেই বলল, ইয়াজকে? নামটা প্রথম শুনল না ঈশান। এই নামের সন্ধান তার বহু আগে থেকে। তবে এই ছোট্ট নামে সে আজ অবধি খুঁজে পায়নি তাকে। আশ্চর্যজনক, তার লোকজন গরু খোঁজাখুঁজিও পায়নি। এখানে যতবার এসেছে হোটেলগুলোয় কোনো নাম পায়নি। এমনকি স্পষ্ট কোনো ছবিও নেই ছেলেটার। গম্ভীর গলায় বলল, তুই কোত্থেকে শুনলি এ নাম? তিতির পা ভাঁজ করে বাবু হয়ে বসলো। নরম গলায় বলল, ছোট আপু ঘুমের ঘোরে উচ্চারণ করছিল। চিনি না। ছোট আপুর বয়ফ্রেন্ড? হতে পারে। তার সাথে ঝগড়া করে এটা করলো? হতে পারে। জ্ঞান ফিরলে রাগারাগি করবেন না কেমন? মানসিক চাপে থাকবে অনেক। ভালোমতো বুঝিয়ে ঈশানের তপ্ত দৃষ্টিতে থামল তিতির। ঈশান ভারী গলায় বলল, সে সেন্স আমার নেই, নাকি ভালো ব্যবহার করতে জানি না আমি? সেটা কখন বললাম? তবুও জিজ্ঞেস করারই দরকার নেই। ঘুমা, এত ভাবতে হবে না। এখন ঘুম ধরবে না। ঈশান ল্যাপটপ খুলে বসতেই কপালে ভাঁজ পড়ল তিতিরের। 3:30 বাজে রাত্রি। সারাদিন খাটাখাটুনি গিয়েছে মানুষটার ওপর। এই গরমে কি পরিমাণ ছুটতে হলো, তার ওপর রাতে এক ফোঁটাও ঘুম নেই। এটা নিয়ে বসলেন কেন? একটু শুয়ে রেস্ট নিন, অসুস্থ লাগবে তো। না, বকবক করে ঘুমা, কাজ করতে দে। ধমকে ওঠে ঈশান। মাথায় হাজার একটা চিন্তা। কয়েকজনকে টেক্সট ইমেল করলো ইমার্জেন্সি ভাবে। কাল দিন পর ঈদ। ঈদের দিনটা কেটে গেলেই পুরো দমে তার নামতে হবে মাঠে। বাড়িতে এত এত মানুষজন, এর মধ্যে গ্রামের এত বড় ঝামেলার মধ্যে ঢাকা যেতেও পারছে না। তাছাড়া সত্যি বলতে তিতিরকে রেখে যেতে ভয় হয় তার বড্ড। তার জীবনের অন্ধকার এর সাথে মেয়েটাকে জড়াতে চায় না সে মোটেই। আবার সর্বক্ষণ ছায়া সঙ্গী হয়ে তিথির বা বোনদের সাথে ঘুরঘুর করাও সম্ভব নয়। দীর্ঘশ্বাস ফেলে মন স্থির করল ঈশান। নয়নকেই খানিকটা জানাতে হবে নুরির বিষয়টা নিয়ে। তার অবর্তমানে বাড়িটা নয়নকেই সামলাতে জানতে হবে।
অস্থির লাগছে সবেতে। সেই বিয়ের রাত থেকে নতুন এক অশান্তি। এমনি কি জীবনে ঝামেলার কমতি ছিল? মেয়েটা জড়ালো তার জীবনে, একটা মুহূর্ত কাছে টানতে পারে না। তাদের এত দূরত্ব তো সেই প্রথম রাতে ওই ফোন কলটা পেয়ে তিতিরকে মিথ্যা বলে দূরে সরিয়ে দেওয়া থেকেই। এখন চাইলেও শুধরাতে পারছে না সবটা। তিতির দূরে গেছে অনেকটা, ওকে সময় দিতেই হবে। তার নিজেরও দরকার সময় সম্ভবত। ভালোবাসা বোঝা কষ্ট, আগলে না রাখতে পারা তার থেকেও বড় কষ্টের। তিতির শুতে গেল না, বরং সাহস করে ঈশানের ল্যাপটপটা বন্ধ করে দিল। ঈশান কপাল কুঁচকে তাকালো, দৃষ্টি এতক্ষণ ল্যাপটপে থাকলেও কাজ শেষ হয়েছে খানিকটা আগে। ভাবছিল সবটা। তিতির ল্যাপটপটা ধীরে সুস্থে সরিয়ে রাখলো বেড সাইড টেবিলে। ধীর গলায় সাহস নিয়ে বলল, শুয়ে পড়ুন। তোকে তো ধরে রাখেনি, আপনার শরীরটা খারাপ লাগবে। সারাদিন কি দৌড়াদৌড়ি না গেল। তিতিরের আদুরে কথায় চিন্তা কেমন সরে গেল খানিকটা। তার টেনশন করছে মেয়েটা, খোঁজ খবর রাখছে, মাথাটা টনটন করছে এত এত শারীরিক মানসিক চাপে। ওই স্নিগ্ধ মুখটার দিকে তাকালে কি যে প্রশান্তি লাগে। হঠাৎ হাসকি স্বরে বলে উঠল, বুকে নিবি? আচমকা ঈশানের এ কথায় বুকের বাপাস লাফিয়ে উঠল। এ ধরনের আবদার করার সময় ঈশানের কণ্ঠ বড্ড নেশালো শোনায়। ধড়ফড় করে ওঠে তার বুকটা তখন। ঠোঁটে ঠোঁট টিপে শুষ্ক ঢোক গিলল তিতির। ঈশান একই প্রশ্ন আবার করল, বুকে নিবি? অশান্তি লাগছে খুব, শান্ত কর। তিতিরের শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। মানুষটার মুখের দিকে তাকাতেই একরাশ মায়া কাজ করলো। মুখটা একদম মলিন, চোখ টোক ঘুমের অভাবে লাল হয়ে আছে। তিতির বিনা বাক্যে বিছানার হেডবোর্ডে বালিশ ঠেকিয়ে আধশোয়া হলো। ভীষণ লজ্জা লাগছে তার। ঈশান বসে আছে স্থির হয়ে, তিতিরের জবাবের অপেক্ষা করছে হয়তো। তিতির আধশোয়া হয়ে লজ্জায় দৃষ্টি দিতে পারল না ঈশানের দিকে। ঈশান আসছে না কাছে। তিতির ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকায়। এখন কি আবার দু হাতে বাড়িয়ে বাচ্চাদের মতো কাছে ডাকতে হবে? আশ্চর্য, বোঝাই তো যাচ্ছে বুকে নেবে বলে এমন আধশোয়া হলো। ঈশান গভীরভাবে লক্ষ্য করছে লজ্জায় রক্তিম হয়ে যাওয়া ফর্সা মুখটা। ল্যাম্পের হলুদ আলোয় জ্বলজ্বল করছে চাঁদ বদন মুখটা। ঠোঁট কামড়ে ধরে আছে, তিরতির করে কাঁপছে চোখের পাপড়ি, নাকের পাটা লাল হয়ে গেছে। তবে তিতির উত্তর না পেয়ে সে আগ বাড়ালো না। নিজেকে কথা দিয়েছে এক বিন্দু জোর সে করবে না তিতিরের ওপর। আর না তো তিতির মুখে অনুমতি না দিলে সে এগোবে। মেয়েটাকে বিয়ের পর থেকে যথেষ্ট অসম্মান করেছে। সত্যিই তো ভালোবাসি না বলে বারবার জোর করে ছুতে চাওয়া এসব অশালীন। মেয়েটার জন্য তো অবশ্যই। তার ছোঁয়া যদি তিতিরের ইতস্ততার কারণ হয়, সে কখনো নিজে থেকে আর এগোবে না, কখনো না। হাত বাড়িয়ে নিজের বালিশ ঠিক করে পাশ ফিরে শুল ঈশান। তিতির অবাক হলো ঈশানের সাড়া শব্দ না পেয়ে। এবার ধীর গলায় ডাকলো, ঈশান ভাই, ঘুমিয়ে নে কিছুটা সময়। তিতির চুপ করে তাকিয়ে রয় খানিকটা সময়। সে বলেনি বলে কি ঈশান আসলো না? তাই কি? লোকটা এত ভালো হলো কবে থেকে? অবাক করার বিষয়ই কি করবে সে? ওভাবে আবদার করলো অথচ সে উত্তর দিল না। তার জন্য বুঝি রাগ করেছে? রাগ করেছেন? উহু, কথা না বলে রেস্ট নে। তিতিরের বুকটা এবারে অস্থির লাগছে, অশান্তি এবারে তার লাগছে। বুকটা ছটফট করছে। ঈশানের দিকে তাকালো, উল্টো ঘুরে আছে, মাথার চুলে হাত বুলাতে ইচ্ছে হলো। মাথাটা বুকে চেপে ধরতে পারলে ছটফট কমতো বুঝি। চোখ বুজে শ্বাস নেয় তিতির। কঠিনভাবে উন্মাদ হয়েছে সে মানুষটার প্রেমে। চন্দ্রা দেওয়ান বলতো, জীবনের কঠিন কঠিন মুহূর্ততে ভালোবাসার মানুষটাকে খুব পাশে লাগে। হাজার অশান্তি চিন্তা এক নিমিষে দূর হয়ে যায় প্রিয় মানুষটার সান্নিধ্যে। বুকটা শান্ত করতে সত্যিই দরকার হয় তাকে। এই যে আজকের এতটা মানসিক ধাক্কা গেল, কতটা ক্ষতি হয়ে যেতে পারতো নুরির। কথাগুলো মাথায় আসতেই শূন্য হচ্ছে মস্তিষ্ক। ভয় লাগছে কেমন একটা। তখনই জড়িয়ে ধরতে মন চাচ্ছে ওই বৈধ মানুষটাকে। তাকে বুকে জড়িয়ে অথবা তার বুকে মুখ লুকিয়ে শান্ত করতে মন চাচ্ছে নিজেকে। তবে বরাবরের মতো ইতস্ততা কাটিয়ে উঠতে পারছে না। সে কি করে আগ বাড়িয়ে বলবে? চায় তো সেও, কিন্তু লজ্জা লাগে না বুঝি তার? এতটাও ভাব হয়ে যায়নি তাদের মধ্যে যে দুহাত বাড়িয়ে বুকে জড়াবে। একটু তো সময় লাগবে ইজি হতে। ঈশান যত দ্রুত ইজি হতে পারে সে তা পারে না। হাতের কাটা কাটা অংশগুলোতে যত্ন করে ওষুধ লাগাচ্ছে একটা 17-18 বছরের মেয়ে। ইয়াজ স্থির চোখে তাকিয়ে সেদিকে। মেয়েটা ছলছল চোখে ভ্রুর মাঝে ভাঁজ ফেলে আলতো হাতে সব কাজ করছে।
ফুঁ দিয়ে যাচ্ছে ক্রমাগত। ইয়াজ ধীর গলায় বলল, জলদি করো আর বের হও ঘর থেকে। মেয়েটা দ্রুত কিভাবে করবে কাজ? এত এত রক্ত দেখে থরথরিয়ে কাঁপছে হাত তার। এমন কেন করলো জিজ্ঞেসও করতে পারছে না। সে কে জিজ্ঞেস করার? মেয়েটার নাম মিতু। সামান্য কাজের লোক। ইয়াজ এ বাড়িতে রাস্তা থেকে তুলে এনে কাজ দিয়েছে, তার কি কৈফিয়ত সাজে? তবে এবারে খুব সাহস নিয়ে ধীর গলায় জিজ্ঞেস করেই বসলো, সাহেব কি হয়েছে? জলদি করতে বললাম তো। এমনটা কি করে হলো? মহা বিরক্ত হলো ছেলেটা। সামান্য কাজের মেয়ে হয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, ধমকে উঠল, তোমার যা কাজ তার বাইরে এত বকবক করো কিভাবে? আমার কাছে কৈফিয়ত চাও? সমস্যাটা কোথায়? ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে আসবো। মিতু আর একটাও কথা বাড়ায় না। চাইলেই বাড়াতে পারে, অনেক কিছু কৈফিয়ত চাইতে পারে। প্রায় প্রতি রাতে মাতাল হয়ে তার ঘরে এসে তাকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার কারণ জানতে চাইতেই পারে সে। অন্য এক নারীর নাম মুখে আওড়াতে আওড়াতে সারা রাত তার শরীরের উপর উন্মাদের মতো ধ্বংসযজ্ঞ চালানোর কৈফিয়ত সে চাইতেই পারে না। সে সামান্য নারী। সেদিন বখাটেগুলোর হাত থেকে নিয়ে নিজের বাড়িতে আশ্রয় না দিলে সেদিন হয়তো ৪-৫ জন পুরুষ ছিঁড়ে খেত তাকে। খুব হতো সে, তবে সেখান থেকে বাঁচিয়ে এনে নিজে মাতালের ঘোরে সেই সবটা তো লুটেই নিল। নিঃশব্দে হাতের কাজটা শেষ করে বেরিয়ে যায় মিতু। ইয়াজ চোখ বুজে রকিং চেয়ারে বসা, হাতটা সুন্দর মতো ব্যান্ডেজ করেছে সে। নিজের ঘরে এসে ফুঁপিয়ে উঠল সে। প্রথম যেদিন ইয়াজ তার ঘরে এসেছিল, সেদিন প্রথম ইয়াজকে নেশা করতে দেখেছিল সে। তার আগে মাসখানেক হলো রয়েছে। কখনো ইয়াজ তার দিকে চোখও তোলেনি, তবে সেদিন সে আটকাতে পারেনি। পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা তার সম্ভব হয়নি। নিজের শেষটুকু সম্বল হারিয়েছে ইয়াজের কাছে। তারপর যেদিনই নেশা করে, সেদিনই হয় এই প্রথম সর্বনাশ। সর্বনাশ হয় কি সেটা? যা হওয়ার তা তো প্রথম দিনই শেষ। মানুষটার প্রতি কৃতজ্ঞতা ছিল, যাওয়ার জায়গা ছিল না তার। অনাথ একটা মেয়েকে যে পুরুষ সম্মান বাঁচিয়ে বাড়িতে জায়গা দেয়, তার প্রতি নিষিদ্ধ ভালোবাসা চেপে গেছিল তার। ইয়াজকে পরে জানাতে গিয়ে স্পষ্ট বুঝতে পারে কিচ্ছু মনে নেই লোকটার। লোভী সেও হয় এবারে। মানুষটাকে নিজের করে পাওয়ার লোভ হয়। বামন হয়ে চাঁদ ধরতে ইচ্ছে হয় তার। আর বাধা দেওয়ার চেষ্টাও করে না সে। কি আছে তার জীবনে? কিচ্ছু নেই। পথের মেয়ে সে। ইয়াজ বের করে দিলে আজ বাদে কাল তার জায়গা হবে যেকোনো বাজে জায়গাতে। একটা সংসার তার মতো চালচুলোহীন পথের মেয়ের হয় না। বাবা মায়ের পরিচয় ছাড়া মেয়ের সংসার হয়? ইয়াজের বউ হওয়ার স্বপ্ন সে দেখে না। আবার দেখেও বোধহয়, শুরু থেকেই দেখতো। তবে বুকের বাঁ পাশটা ক্ষতবিক্ষত হয় তো তখন, যখন প্রতি রাতে কাছে এসে ইয়াজের মুখে অন্য নারীর নাম শোনে। লোকটা সেই মেয়েকে ভেবে তাকে কাছে টানে। নুরি নাকি একটা নাম শুনেছিল একবার। আর মনে করতে চায় না সে সেসব। আজকাল হিংসেও হয় তার। ইয়াজ হয়তো কখনো জানবেও না সে কি করে তার সাথে। সে না জানালে হয়তো টেরও পাবে না। কখনো কি মানুষটা সজ্ঞানে আসবে? না বোধহয়। রাস্তার মেয়ের সাথে এরকম একটা মানুষ তোরাই রাত কাটাতে আসবে সজ্ঞানে? ইয়াজ বন্ধ ফোন খোলে। নুরির কল বেশ কয়েকটা। বাঁকা হাসে, মুখে আফসোসের শব্দ করে সেদিকে তাকিয়ে। নুরি কি করতে পারে একটু একটু ধারণা আছে তার। এত সহজে পাশা উল্টাতে সে দেবে না। ৩ বছরের সাজানো দাবার বোর্ডের দান এক ঝটকায় ঈশানের ফেভারে চলে যাবে, সেটা হতে দেওয়া যায় না। ইয়াজ মির্জা সেটা থোড়াই হতে দেবে? বিশ্রী ভঙ্গিতে হাসল সে। দেওয়ান পরিবারকে আমি যন্ত্রণার বিষে নীল করে ফেলবো। না বিষ হজম করতে পারবে আর না তো বের করতে পারবে। যন্ত্রণায় কাতরাবে সকলে। এক ঈশান আরশাদ দেওয়ান এর ৩ বছর আগে করা ভুলের মাসুল ওর গোটা পরিবারকে দিতে হবে। ওর বোন, ওর বউ, সবার দিতে হবে, হবেই।